নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টার নামটা ভারী অদ্ভুত। আমি জিজ্ঞাসা করলাম যে এরকম নাম কেন। পরবর্তীকালে উনি যেটা বললেন সেটা আমরা শুনে অভ্যস্ত। যাই হোক, আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে চণ্ডালের কবলে গুরু। আমি এটাই প্রশ্ন করেছিলাম, চণ্ডালের কবলে গুরু কেন, সেটা বোধহয় আমি উত্তর দেব না। যিনি দেবেন আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক টিকাশক। অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এবং অনুষ্ঠানের শুরুতেই সবার আগে আমার সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলি যাদের কেবলমাত্র গতকাল 3 এপ্রিল মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারে যারা অরিজিনালি যোগ্যতম ছিলেন তাদের চাকরিটাও চলে গিয়েছে। স্বাভাবিক বেদনা না, এটা হতাশা বেদনা কোনো কিছু না, এটা একটা আতঙ্ক। আমার বড় দাদা হিসেবে তাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি কেউ তার মধ্যে দেখেন, তার পরিবারের মানুষ দেখেন, এটাই আমার রিকোয়েস্ট। জীবনে চলার পথে তো অনেক কিছু আছে, কেবলমাত্র 9 দিনের জন্য গিয়েও সুনিতা উইলিয়ামস কতদিন কাটিয়ে এলেন মহাকাশে, কিন্তু আলটিমেট ফিরে এসছেন। সুতরাং নিজেদের ওপর ভরসা রাখতে হবে, নিজেদের শিক্ষা জ্ঞান বিদ্যার ওপর ভরসা রাখতে হবে। আপামর পশ্চিমবঙ্গবাসী অন্তত পক্ষে যারা গুরুদের পক্ষে তারা আপনাদের সঙ্গে আছেন। সেখানে আমার মনে হয় না কোনো দল মত আছে, সেখানে কোনো ধর্ম সম্প্রদায় আছে। সুতরাং আপনারা একা নন। যেরকম অভয়ার বাবা মাও একা ছিলেন না, আজও নেই, আপনারাও একা নন। সুতরাং সেই নিয়ে অবশ্যই চিন্তা আপনাদের, চিন্তিতই হবেন, পরিস্থিতি সেটা, এটাই স্বাভাবিক। চিন্তিত হওয়ার থেকে চিন্তন শুরু করুন এবং সেটা নিজেদের মতো করে শুরু করুন বা সামগ্রিকভাবে আপনারা শুরু করুন। যে প্রকৃত চিন্তনেই তো দিশা উন্মোচিত হয়। আর কেবলমাত্র প্রকৃত গুরু তিনিই হন যার মধ্যে শিক্ষা বিদ্যা প্রাজ্ঞতা প্রকৃত জ্ঞানের বিচ্ছুরণ করেন, তিনিই গুরু হন। সুতরাং যারা যথাযথভাবে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, প্রসেস অনুযায়ী এই চাকরিটা অর্জন করেছিলেন, নিশ্চয়ই তাদের জীবন এত হেলাফেলার নয় যে স্রোতের জলে ভেসে যাবে কিছু চণ্ডালের জন্য। সেই জন্য আমি দেখুন, গুরু চণ্ডাল কথাটা জ্যোতিষশাস্ত্রে খুব স্বাভাবিক একটা কথা, বহুল প্রচারিত এবং যথাযথ জ্যোতিষশাস্ত্র মতে, এটা আপনারা সকলেই শুনেছেন। কিন্তু গুরু এবং চণ্ডাল, অর্থাৎ গুরু অর্থে বৃহস্পতিদেব মূলত, কারণ গুরু বলতে আমরা শুক্রদেবকেও বুঝি, কিন্তু শুক্রদেব যখন রাহু কেতুর সঙ্গে থাকেন তখন কিন্তু আমরা গুরুচণ্ডাল বলি না। অদ্ভুত একটা না পরিস্থিতি। আমরা বৃহস্পতিদেবকে ধরেই বলি। যখন বৃহস্পতিদেব রাহু কেতুর সঙ্গে বা পারস্পরিক দৃষ্টি বিনিময় থাকেন তখনই আমরা বলি জ্যোতিষ শাস্ত্রগতভাবে জন্মছকে গুরুচণ্ডাল যোগের সৃষ্টি হয়েছে। কারণ এটাও যোগ, যাহা যুক্ত হয় তাহাই যোগ। গুরুচণ্ডালের সাথে অনেক সময় যুক্ত হয়ে পড়েন, অনেক সময় চণ্ডাল গুরুর সাথে যুক্ত হয়ে পড়েন। রাহুদেবের একটা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, রাহুদেব যে গৃহে অবস্থান করেন অথবা যার সাথে অবস্থান করেন, মানে যে গ্রহের সাথে থাকেন, রাহুদেব তার সামগ্রিক যে কোয়ালিটি সেটাকে সিজ করতে পারেন। এটা ক্যাপাসিটি। তার কারণ রাহুদেব ছলনার একদম ওয়ান অ্যান্ড অনলি সেরা প্ল্যানেট। রাহুদেব অত্যাধিক স্মার্ট প্ল্যানেট। রাহুদেব কারণ স্মার্ট এই অর্থে, কারণ এই যে আমরা আজকে যাবতীয় টেকনোলজিক্যাল সেক্টরে এই যে বিশ্ব সংসার এগিয়ে চলেছে, এআই নির্ভর সব কিছু হচ্ছে, এটা রাহুদেবের প্রভাব ছাড়া অসম্ভব, জাস্ট অসম্ভব। সুতরাং তার মধ্যে প্রখরতা আছে, বুদ্ধিমত্তা আছে, ক্ষুরোদার বিশ্লেষণী ক্ষমতা আছে। তার সঙ্গে
যে ঘরে বসে থাকে জ্যোতিষশাস্ত্র মতে এবং যার সঙ্গে বসে থাকে তার কোয়ালিটিটাও সিজ করার ক্ষমতা আছে। যখনই রাহুদেব বৃহস্পতির সঙ্গে থাকেন, বৃহস্পতিদেবের যে জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার যে বিচ্ছুরণ সেটাকে সিজ করেন করে, যেহেতু রাহুদেব কেমোফ্লেজিং জানেন, কারণ রাহু মানে মায়া, কখন কি শো করবেন রাহুদেব কেউ জানে না, যার ফলে রাহুদেব এমন একটা প্রবণতা দেখান যেন তিনি অত্যাধিক বিজ্ঞ প্রাজ্ঞ, জনমানসের পক্ষে কল্যাণকর এবং সমস্ত কিছু করতে পারেন, দেবদ্বিজে ভক্তিপরায়ণ, সকল কিছু জানেন, পারেন, করেন। তার কারণ তিনি যখনই বৃহস্পতিদেবের সঙ্গে যুক্ত হন, তার জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা দেবদ্বিজে ভক্তিপরায়ণতা নীতি নৈতিকতা সেইগুলোকে সিজ করেছেন করে, নিজের যেহেতু ক্ষমতা আছে, নাটুকে পোনার ক্ষমতা আছে রাহুর, সেই নাটুকে পোনার ক্ষমতা দিয়ে সেটা বাদবাকি সকলের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকেন। যখনই বৃহস্পতিদেব রাহুর কবলে চলে আসেন, বৃহস্পতিদেব তো তার জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা আছে, তার মধ্যে সততা আছে, শুদ্ধতা আছে, বিশালাকার প্রসারতা আছে, কিন্তু যেটি নেই সেটি হচ্ছে রাহু দেবের মতো নাটকীয়তা নেই। সেটা বৃহস্পতিদেবের মধ্যে একদম অনুপস্থিত, পারবেনই না। কারণ যিনি জানেন, যিনি বোঝেন, যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে, যিনি ঈশ্বর কি বোঝেন, ঈশ্বরের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন, তিনি কখনো নিজেকে ভগবান বলবেনই না। কারণ তিনি তো জানেন সত্যি তিনিও ভগবান, কিন্তু সেটাকে প্রচারের প্রয়োজনীয়তাই নেই, কারণ এটাই তার অ্যাকচুয়াল অনুধাবন। কিন্তু রাহু বৃহস্পতিদেবের এই গুণগুলোকে করায়ত্ত করে সে এমন দেখাবে, সে কিন্তু বলবে ইয়েস আই অ্যাম গড, আমি সব পারি, আমার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, আমার মধ্যে জ্ঞান আছে, বিদ্যা আছে, প্রাজ্ঞতা আছে, আমি জ্ঞান বিতরণ করতে জানি, সব জানি। ঠিক দেখুন 25,753 বোধহয় এইটাই সংখ্যা, এর মধ্যে যত শতাংশ নন টেন্টেড, মানে যারা যথাযথ পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন, তাদের আমরা যদি বৃহস্পতিদেব ধরি, আর যারা ঘুষ টুস দিয়ে বিভিন্ন প্রকারের নেতা নেত্রীদের ধরে একদম ক্ষয়িষ্ণু প্রশাসকের প্রশাসনীয় ব্যবস্থার মধ্যে দিয়ে রাহু রূপে এই স্কুলগুলোয় ঢুকেছিলেন, ঢুকে কি করলেন, তারাও মাস্টারমশাই হয়ে গেলেন। অরিজিনাল শিক্ষকদের সঙ্গে বসে তারা টিচার্স রুম শেয়ার করলেন, প্রত্যেকটা ক্লাসে চক ডাস্টার নিয়ে গিয়ে তারাও জ্ঞান বিতরণ করতে থাকলেন। সেই জ্ঞানে জ্ঞানী হতে থাকলো কারা? ওই রাহুর জ্ঞানে জ্ঞানী কারা হলো? আপনার আমার ঘরের সন্তানরা। অতএব কি জ্ঞান প্রাপ্ত হয়েছে? এর আগেও আমি এই প্রশ্নটা তুলেছিলাম। কি জ্ঞান তারা প্রাপ্ত হলো সেটা তো একটা আলাদা চ্যাপ্টার, কিন্তু এই রাহু বেশি গুরুকে প্রভাবিত করে নিজে গুরুর শয্যায় সজ্জিত যারা হলেন, এতদিন ধরে হয়েছিলেন, এবং ওই রাহু কেতুর যে ইনফ্লুয়েন্স, যারা তাদের ইনফ্লুয়েন্স করেছিলেন, ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু এখনো বেঁচে আছেন। তারা কিন্তু জ্ঞানীগুণী মানুষজন, সে এসএসসির কর্তা থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও ব্লাবলা যে সমস্ত সংস্থা আমাদের রাজ্য সরকারের আন্ডারে আছে, বা সরকার ইভেন নিজেও, সকলেই তো জ্ঞানী, তাই তো তারা ওই চেয়ারগুলোয় প্রতিষ্ঠিত হয়েছেন। শিক্ষা দীক্ষা বিদ্যা আছে, জ্ঞান আছে কিনা এটা একটা বড় জিজ্ঞাসার চিহ্নের মুখে। তারাও দেখুন এমন কর্ম করলেন, দুধে আর জলে আলাদা করতে পারতেন, করলেন না। তার মানে রিয়্যাক্ট করছেন রাহুর মতো। মানে জ্ঞানী হয়ে আমি ওই চেয়ারটায় অধিষ্ঠিত হয়েছি, এমনি এমনি তো লটারির টিকিট কেটে উনি বসেননি কোনো অধিকর্তার চেয়ারে, সে এসএসসি হোক আর মধ্যশিক্ষা পর্ষদ হোক। অবশ্যই তার শিক্ষা দীক্ষা দিয়ে বসেছেন। আমরা শিক্ষিত হলেই ভাবি বোধহয় জ্ঞানী, এটা হচ্ছে আমাদের সমাজের মুশকিল। শিক্ষা দীক্ষার সঙ্গে জ্ঞানের কোনো রকম সম্পর্ক নেই, সেটা
আগের মাননীয় হাইকোর্টের বিচারে এবং গতকালের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সুপ্রিম কোর্টের বিচারে এবং যে ভার্ডিক্ট এসছে তার দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা পশ্চিমবঙ্গবাসী ভাবছি বৃহস্পতির কবলে আছি, কিন্তু রাহুর গ্রাসে বৃহস্পতি আছে, নট বৃহস্পতি রাহুকে সঙ্গে নিয়েছে। এখানে একটা অদ্ভুত কেমিস্ট্রি চলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে, যে বৃহস্পতি রাহুর সংযোগ, যার ফলে কোন জায়গায় সেই সংযোগ, কোন লগ্ন সাপেক্ষে কোন হাউসে সেই সংযোগটা ঘটেছে, এটাকে ভাবতে হয়, বুঝতে হয়। বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল এফেক্ট কম বেশি 1 2 3 4 5 একরকম, কিন্তু 6 7 8 9 10 সর্বদা একরকম না। কারণ সেখানে বলবান কে সেই লগ্ন সাপেক্ষে, বৃহস্পতিদের যারা অরিজিনাল শিক্ষিত জ্ঞানী মাস্টারমশাই দিদিমণি হয়েছিলেন পরীক্ষা দিয়ে, নাকি সেই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট এবং তাদের যারা মাই বাপ, বিভিন্ন সংস্থার অধিকর্তারা এবং নেতা নেত্রী বা বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা। এই যে রাহুর প্রভাব, আমরা ভাবছিলাম বোধহয় এতজন টিচার আমাদের ছেলে মেয়েগুলোকে বাড়ির পড়াচ্ছে বিভিন্ন স্কুলে, তারা বোধহয় শিক্ষিত হচ্ছে, কিন্তু আজকে এসে দেখা গেল বৃহস্পতির প্রভাব সেখানে কম ছিল। সেখানে সামগ্রিকভাবে রাহু ছিলেন বৃহস্পতিদেবের কবলে, মানে গুরু চণ্ডালই হয়েছিল, কিন্তু এখানে চণ্ডালের প্রভাবে গুরু ছিল, নট গুরুর প্রভাবে চণ্ডাল ছিল। যখন গুরুর প্রভাবে চণ্ডাল আসবে তখন রত্নাকর ট্রান্সফর্মিং টু বাল্মীকি, আর যখন চণ্ডালের প্রভাবে গুরু আসবে তখন বোধহয় আজকের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। কালকে সকালবেলায় কাজে বেরিয়েছিলাম, নর্মাল, কালকে আমার চেম্বার একটু অফ ছিল, তা মোবাইলেই খবরটা পেয়ে গেলাম। তারপরে যখন দুপুরবেলা বাড়ি এসে রেস্ট করে টিভিটা খুললাম, মানে আমি মনে মনে একটা কথা ভাবছিলাম, কালকে পশ্চিমবঙ্গে ডারউইনবাদ একদম জলে চলে গেছে। ডারউইন দীর্ঘদিন আগে বলে গিয়েছিলেন সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যোগ্যতমের নির্বাচন হয় নাকি এই সমগ্র মহাবিশ্বে, যে যোগ্যতম তা সে নাকি নির্বাচিত হয়। কালকে আমরা আগের হাইকোর্টের ভার্ডিক্টও তাই ছিল, এবং সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছেন চণ্ডালের প্রভাবে জ্ঞানী মানুষকেও আলটিমেট চণ্ডালের দলে ঢুকিয়ে দিতে বাধ্য হয়েছেন, আইনের চোখে বাধ্য হয়েছেন। তাদের হাত পা বাঁধা, তারা প্রকৃত জ্ঞানী, তাই আইনটাকে মেনেছেন, যার ফলে তারা জেনে বুঝেও কিছু করতে পারেননি, কারণ তাদের তো জ্ঞান আছে, আইনটাকে মেনে সব করতে হবে। তারা হাইকোর্টের ভার্ডিকই রেখে দিয়েছেন অলমোস্ট। আমি তখনই ভাবছিলাম তাহলে ডারউইন এখানে মিথ্যা প্রমাণিত হচ্ছে, যোগ্যতমের নির্বাচন তো হলো না। যোগ্যতম মানুষগুলো তো একই সাথে যারা প্রকৃত গুরু তারা চণ্ডালের দলে নাম লিখিয়ে ফেললেন, হলো না। আর তার কিয়ৎক্ষণ পরে প্রত্যেকটা টিভি চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে যা আমি শুনলাম, তাতে আমার একটা ছোট বয়স থেকে সকলেই আমরা বাঙালিরা অন্তত শিখেছি, আমার ধারণা বাঙালি কেন, ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে যে কোনো ভাষায় পড়াশোনায় করলে সব ভাষার মানুষরাই একটা কমন একটা কথা ছোটবেলা থেকেই জানি আমরা, যে লজ্জা নারীর ভূষণ। আমি দেখলাম সেটাও রসাতলে চলে গেল কালকে বিকালবেলা। লজ্জা আর নারীর ভূষণ নেই, অন্তত পশ্চিমবঙ্গে তো নেই। সুতরাং এই যে চণ্ডালের প্রভাবে গুরু প্রভাবিত হলেন, অদ্ভুত। দেখুন কালকের তারিখটা ছিল 3 তারিখ ইংরাজি মতে। নাম্বার 3 ডিনোট করে জুপিটারকে অ্যাজ পার নিউমেরোলজি, সংখ্যাতত্ত্বের দিক থেকে। সেই 3 তারিখে আলটিমেট ভার্ডিক্টটা এলো মাননীয় সুপ্রিম কোর্টের। কি বিষয় ভার্ডিক্ট? শিক্ষকদের সম্বন্ধে, গুরুদের সম্পর্কে। ডেট 3, সেই গুরুরই ডেট অ্যাজ পার নিউমেরোলজি। সেই ডেটেই ঘটনাটা ঘটল। গুরু বর্তমানে এই মহাকাশে আমাদের এই জোডিয়াকে বসে আছেন পৃথ্বীতত্ত্ব প্রধান বৃষ রাশির ঘরে। বৃষ রাশির ঘরটাও কিন্তু
আর এক গুরুদেব শুক্রদেবের ঘর। কিন্তু মহর্ষি পরাশরের মতে বৃষ রাশির ঘরটা হচ্ছে রাহুর তুঙ্গ ক্ষেত্র, এবং বৃহস্পতিদেব যেহেতু আকাশতত্ত্বের মালিক আর বৃষ রাশির ঘরটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব প্রধান, যার ফলে অ্যাকচুয়ালি বৃষ রাশির গৃহে অবস্থানে বৃহস্পতির অবস্থা কখনো ভালো হয় না। তার কারণ ওই ঘরটায় মহর্ষি পরাশরের মতে রাহুদেব তুঙ্গ অবস্থানে থাকেন। আমার কথা আমি বলছি না। তার মানে ওই ঘরে শুক্রদেবের ঘর পৃথ্বীতত্ত্ব, যেটা বৃহস্পতিদেবের বিপরীত নেচারের, আর ওই ঘরটা সব থেকে বিউটিফুল প্লিজার পয়েন্ট হচ্ছে রাহুদেবের। সুতরাং ওই ঘরের মধ্যে রাহুর ছায়া সর্বত্র বিরাজমান হয়, যার ফলে যখনই বৃহস্পতিদেব ওইখানে ঢুকেছেন, এবং এই বৃহস্পতিদেবকে নিয়েই এই যে গত দিনেই আমরা ভূমিকম্পের ক্লিপিংস দেখিয়েছি, যেটা মার্চ মাসের শুরুতে বলেছিলাম এবং সেখানে ইলাবোরেট করেছিলাম, এবং আমার সম্ভবই আসতে ইলাবোরেট করেছি যে বৃহস্পতিদেব কিন্তু এই ভূমিকম্পগুলোর জন্য অন্যতম কারণ হতে চলেছেন। কারণ পৃথ্বীতত্ত্ব প্রধান রাশি বৃষ রাশির ঘরে বৃহস্পতিদেবের অবস্থান। সেই ভূমিকম্প সামাজিক প্রেক্ষাপটেও পশ্চিমবঙ্গের তটেও হয়েই চলেছে। তার কারণ বৃহস্পতিদেব তার জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতায় কমতি পড়েনি, খালি কবল থেকে বেরোতে হবে। সুতরাং আমার আবার শেষ লগ্নে, অন্ততই কথা বলার শেষ লগ্নে, আবার সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী যারা যথাযথভাবে চাকরিটা পেয়েছিলেন, দয়া করে আপনারা সবাই মানসিক আত্মিকভাবে সুঠাম থাকুন, কিচ্ছু চিন্তিত হওয়ার নেই। যদি নিজেদের জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার ওপর আপনাদের কনফিডেন্স থাকে, যেটা আশা করি আপনাদের আছেই আছে, কিচ্ছু হয়নি। গাঢ় অন্ধকারের পরেই সূর্যদেবের উজ্জ্বল সোনালী বিকিরণ কিন্তু পূর্ব প্রান্তের আকাশ থেকে দেখা যায়, যার ফলে বলাই হয় রাত্রিকে 4টে জামে ভাগ করা হয়। 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 6টা। খেয়াল করে দেখবেন যখন ভোর রাত হয় 3:30, 4টে, 4:30, সূর্যদেব ওঠার আগে যে কোনো কাল পরিপ্রেক্ষিতে সব থেকে ডার্কেস্ট নাইটের ফিলিংস হয়, সব থেকে প্রগাঢ় অন্ধকার থাকে ওই সময়। আমরা বলি মহানিশা রাত 12টা, কিন্তু অ্যাকচুয়ালি নিশার অন্ধকার তো সব থেকে পাওয়া যায় ঠিক ভোর রাতের আগে, কারণ তারপরেই সূর্যদেবের ছটা আসে। সুতরাং আপনাদের জীবনেও সেটা আসবে। বৃহস্পতিদেবকে বৃষ রাশি থেকে কেবল সরতে দিন আগামী 14ই মে। নিশ্চয়ই প্রভাব কিছু পজিটিভ আপনাদের জন্য ধীরে ধীরে আসতে থাকবে বলে এটা আমার ধারণা। নিশ্চয়ই আসবে। সারা পশ্চিমবঙ্গবাসী অন্তত যারা শিক্ষিত এবং সেই শিক্ষার মিনিমাম 0.001% জ্ঞান তাদের অন্তরাত্মায় আছে, সকলে আপনাদের সঙ্গে আছে, একটু চিন্তিত হবেন না। কেউ বোধহয় ফোনে আছে, এই জায়গাটা অবশ্যই আমরা আগামী দিনে আমার আবার কেন মন বলছে যেন এটা আবার চালাতে হবে আমাদের, কারণ আমরা অপেক্ষা করব। সত্যি সবাই মানসিক জোর রাখতে হবে, সবাইকে, নিশ্চয়ই ভালো হবে। হ্যালো, আমি অঞ্জু কাঞ্জিলাল বলছি। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। কার সম্বন্ধে জানবেন দিদি? আমার ছেলে অর্কপ্রভ কাঞ্জিলাল। অর্কপ্রভ, বলে ফেলুন। ডেট অফ বার্থ 9/3/91। 9/3/1991। হ্যাঁ, 4:35 কলকাতা। 4টে সকাল না বিকেল? বিকেল। আচ্ছা। কলকাতা কি বার ছিল? শনিবার। শনিবারে জন্ম ছিল অর্কপ্রভ। বেশ। সিংহলগ্ন ধনুরাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ। বৃহস্পতিদেব কর্কটে বক্রী অবস্থায় বসে আছে, তুঙ্গি। বেশ, বলুন কি জানার আছে? ছেলে কলকাতায় না কলকাতার বাইরে না দশমে? না, বাইরে এখনো যায়নি। ও চাকরি করতো, কিন্তু প্রাইভেটে করতো, এখন করছে না, চলে গেছে চাকরিটা। বাঁচা গেছে? এখন কি হয়েছে? ভালো পাবে বলে চলে গেছে, ওইটা নিয়ে চিন্তিত হওয়ার কি আছে? কবে চলে গেছে? এই তো 2 বছর হলো। 2 বছরে কি করছে? 2 বছর এখন পড়াশোনা করছে। কি নিয়ে? ও তো ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, সেইগুলো নিয়েই পড়ছে আর চাকরির পরীক্ষা দিচ্ছে। সরকারি? হ্যাঁ
হ্যাঁ। কি ধরনের সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে? এই রেল টেলে বেশি। হ্যাঁ, সেটা কোন ডিপার্টমেন্ট, মানে রেল ভেল এগুলোই দিচ্ছে? সব সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, সে দিক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু চাকরিটা করতে করতে দিলেই ভালো হতো বলে আমার মনে হয়। বর্তমান সময়ে দশা পিরিয়ড ওর চন্দ্রের চলছে, যে চন্দ্র দ্বাদশপতি হয়ে বসে আছে পঞ্চমে, পঞ্চমপতি দ্বাদশে গুরুচণ্ডালী যুক্ত হয়ে বসে আছে। চেষ্টা করতে বলুন। আমার মনে হয় ও ইঞ্জিনিয়ারিং লাইনের যেহেতু পড়াশোনা করেছে সেই লাইনে চেষ্টা করছে, ঠিক আছে করুক, কিন্তু ওর ইঞ্জিনিয়ারিং যদি সরকারি খালি চেষ্টা করবো ভাবে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ জোনেরও চেষ্টা করতে পারে। যেহেতু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে, ওকে একটু সিজিএল টিজিএল দিতে বলুন, মানে এসএসসি যেটা স্টাফ সিলেকশন কমিশনের যা যা পরীক্ষা নিরীক্ষা আছে কেন্দ্রীয় সরকারের, সবই দিচ্ছে। আচ্ছা, ভালো করে দিতে বলুন। এবার দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, তাতে ভালো কিছু হয় কি না। কিন্তু ভালো কিছু হয়ে যাওয়ার কথা অ্যাকচুয়ালি 23-24 সালেই ছিল। সেই সময়টা কিন্তু খুব ভালো সময় চলছিল ওর, অন্ততই চাকরি বাকরি পাওয়ার জন্য। যাই হোক, সেই সময়টা চলে গেছে, ভেবে কিছু লাভ নেই। ভালো করে চেষ্টা করুক। এই বছরের জুন মাস থেকে আবার একটা টাইম শুরু হবে, কিন্তু মানসিক স্থিরতাটা রাখতে হবে। ঢাইয়া চলছে, আপনি আপনার শরীরটাকে ভালো করে রাখবেন এবং ওর বাবাকেও বলবেন শরীরটা ঠিকঠাক রাখতে, ঠিক আছে? এবং ছেলেকেও টেনশন না করে একাগ্রচিত্তে কাজ করতে বলুন। গুরুচণ্ডাল দোষের একটা শান্তি প্রতিবিধান করতে বলবেন। নিশ্চয়ই অ্যাচিভ হবে, তবে সেটা পশ্চিমবঙ্গে হবে না, হয়তো পশ্চিমবঙ্গের বাইরে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জোনে হওয়ার চান্স আমার মনে হচ্ছে বেশি। দেখা যাক কি হয়। যাচ্ছে যখন এটার সরকারি, আমি সরকারি কর্মচারী, বাঙালি এর মধ্যেই রয়ে যাবে। ভালো থাক, আমার তো আর হ্যাঁ না বলার কিছু রাইট নেই। চেষ্টা করুক, বাদবাকিটা সরকার বাহাদুর বুঝবেন। সোজা পথে নাকি চণ্ডালের কবলে গুরু হয়ে বুঝবেন সেটা তারা জানেন। তারা চণ্ডাল হবেন না গুরু হবেন সেটা তাদের হাতে, আমার দিদির হাতে না, আপনারও হাতে না, যে পরীক্ষা দেবে বেচারা তারও হাতে না। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, ধন্যবাদ জানাই আপনাদের। বলে রাখি 9 এপ্রিল দুর্গাপুরে চেম্বার রয়েছে, একদম বুকিং সব অন, দুর্গাপুর বর্ধমান সব বুকিং অন। পরের দিন 10 এপ্রিল রয়েছে বর্ধমান, দুটোতেই কিন্তু বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই বুকিং করছেন। এছাড়া সোমবার নর্মালি ওনার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান এবং বুধবার শেওড়াফুলি থাকে, শুক্র শনি কিন্তু খড়দা চেম্বার। 9830108269 এবং 9836159501। আমাদের কতগুলো মিথ রয়েছে, সেই মিথের জন্য আমরা একটা জায়গাতেই ঘুরপাক খেতে থাকি। না, আমাদের বারবার আমি বলেছি না, গঙ্গা নদীটা শুকিয়ে যাক, আমাদের 4 ফসলি জমি 2 ফসলি হয়ে যাক, একদম একটা সহজ ঠিকের ভাষায়। দিদি, আপনি আমি চা খেতে খেতে গল্প করলে যে ভাষায় কথা বলতাম, যে আপনি আমি আপনার আমার সন্তানরা বাপ বাপ বলে দৌড়াবো, খালি সরকারি চাকরি না, আমাদের যেন তেন প্রকারেণ ভালো চাকরি বাকরি ব্যবসা করতে হবে মেনে, তা আমাদের উচ্চাসা বাড়বে। অ্যাকচুয়ালি চুরি করে অর্থ সংস্থানটা উচ্চাসা না, ওটা লোভ। আর লোভ দেখালে পাপ তো হবেই। মৃত্যুটা কামনা করতে পারি না আমরা মানুষ হিসেবে, কিন্তু দগ্ধে দগ্ধে তো অবশ্যই মরতে হবে। মৃত্যু সম যন্ত্রণা 100%। ও অসম্ভব। যোগ্যতমের নির্বাচন এতদিন আগে বলে গেছেন ডারউইন, ল্যামার্কে এসে কিছুটা পরিবর্তন করেছিলেন, আজ অবধি পরিবর্তিত হয়েছে, কিন্তু ওই থিওরি এখনো স্টেবল। সুতরাং আপনারা নিঃসন্দেহে থাকুন, নিশ্চয়ই কিছু ঈশ্বর নিশ্চয়ই কৃপা পাঠাবেন প্রকৃত জ্ঞানী মানুষদের জন্য, নিশ্চয়ই কোনো উপায় বেরোবে এই ক্ষেত্রে, আশা রাখি। অবশ্যই আজ হাতে সময় নেই। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।